ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো আছি এবং সুস্থ আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা তোমাদের গতকালই পাওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারিনি। কি করবো বলো, আমি একটু লেটে চলছি, বললাম না 9-10 ঘন্টা লেটে চলছি। তো গতকাল আমি একটা ভিডিও দেখেছি, অবশ্যই সেই সংক্রান্ত আজকে কথা বলবো। তবে তোমাদেরকে একটু বলে রাখি যে প্রতিটা মানুষ সর্বক্ষেত্রে যে খারাপ বা সর্বক্ষেত্রে ভুল এটা হতে পারে না। প্রতিটা মানুষ সর্বক্ষেত্রে যে ঠিক এটাও হতে পারে না। আমরা মানুষ, আমরা ভুল এবং ঠিক দুটো নিয়ে বিরাজ করব, তাই তো? আমাদের জীবনে সেটা দুটো নিয়ে চলছি আমরা। তো সর্বক্ষেত্রে যদি আমি একটা মানুষের খারাপে দেখতে থাকি এবং তাহলে বলবো যে সেটা আমার হচ্ছে তার প্রতি হিংসা, রাগ, জ্বলন বা তাকে আমি সহ্য করতে পারি না, এরকম একটা আমার কাছ থেকে বেরিয়ে আসবে। কারণ একটা মানুষ সর্বক্ষেত্রে খারাপ হতে পারে না। সব সময় যেন সেই মানুষটাকে পছন্দ করি না বলে সর্বক্ষেত্রে সেই মানুষটাকে আমি খারাপ বলতে পারি না। যদি সত্যি সত্যি প্রতিটা ক্ষেত্রে তাকে খারাপ বলি, মানে তার ভালো যুক্তি দেওয়া কথাগুলোকেও যদি আমি খারাপ মনে করি, তাহলে আমার মনে হবে যে এটা ভুল, এটা ভুল। তার প্রতি আমার হিংসা রয়েছে, তাকে আমি সহ্য করতে পারছি না বলে তার ভালো কথাগুলোও আমি খারাপ অথচ আমি মনে মনে সেই কথাগুলোকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু মুখে বলার ক্ষমতা রাখছি না। তো আমি মনে করি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমি মুখে বলার মতন ক্ষমতা রাখি, মনের যেটা চলে সেটা কথা বলার মতন ক্ষমতা আমি রাখি। তো এই মুহূর্তে কথা বলতে বসেছি অবশ্যই সুতোপাকে না, সুতোপা হচ্ছে আমার কন্টেন্ট নয় আজকের। তবে টিনা আজকে আমার কন্টেন্ট। তবে সুতোপা গতকাল রাতে টিনাকে নিয়ে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং প্রত্যেকটা কথার সাথে আমি সহমত পোষণ করি। এই কথাগুলো ঠিক। আমি বললাম না যে আমি তাকে পছন্দ করছি না, তার মানে এটা নয় যে আমার তার সাথে কোনো শত্রুতা রয়েছে। যেই জায়গাটা সে ঠিক হবে আমি সেই জায়গাটাকে ঠিক করবই করবো, কারণ আমি এখানে শত্রুতা করতে আসিনি। আমি এখানে যুক্তি দিয়ে তোমাদের সামনে সব কিছু তুলে ধরতে এসেছি। তো আমি গতকাল তার ভিডিওটা দেখেছি এবং দেখে আমার মনে হয়েছে যে ভিডিওগুলো, যে কথাগুলো সে বলেছে প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত কথা, প্রত্যেকটা কথা ঠিক। তাহলে আমি বলতে পারি এই ক্ষেত্রে আমি সুতোপাকে সাপোর্ট করছি, তার কথাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এবার বলবে যে কি বিষয়, কোন সংক্রান্ত? অবশ্যই টিনার বিষয়ে সেই ভিডিওটা যেটা করেছে সেটা নিয়ে কথা বলতে বসেছি। তবে প্রতিটা ক্ষেত্রে নয়। প্রথমে ভিডিও শুরুতে সে যে কথাটা বলেছে সেটা হচ্ছে প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা ক্রিয়েটার ওর এবং ম্যান্ডির সম্পর্ক নিয়ে জ্বলন সৃষ্টি হয়েছে তাদের মনের মধ্যে। আমি মনে করি না। প্রত্যেকটা মানুষের একটা কক্ষ থাকে, সেই কক্ষে সে বিরাজ করে। ম্যান্ডির একটা আলাদা কক্ষ ছিল এবং সুয়ের একটা আলাদা কক্ষ ছিল। যখন দুটো কক্ষ এক জায়গায় মিলে গেছে, যেখানে দুজনেই বিপরীত মেরু, মানে দুজনকে পছন্দ করতো না, একজন আরেকজনের উপরে কেস কামারি করেছে এবং একজন আরেককে নোংরা কথা বলেছে। শুধু নোংরা কথা বলা নয়, পুরো পরিবারকে শেষ করার জন্য যে পরিকল্পনা পর্যন্ত করে নিয়েছিল। যখন দুটো মানুষকে এক হতে দেখবে, কিছু মানুষ সহ্য করতে পারবে না। আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের এখানে সহ্য অসহ্য, হিংসা, ভালোবাসার কিছু ব্যাপার নেই। এখানে যা হয়, যেটাই হয়, যে কন্টেন্টটা হয় সমস্ত দর্শকের উপরে নির্ভর করে হয়। দর্শক যেটা চায় সেটার উপরে নির্ভর করে কন্টেন্ট হয়। এখানে দর্শক সুকে এবং ম্যান্ডিকে সহ্য করতে পারছে না এবং সেই কন্টেন্ট, সেটাকে একটা কন্টেন্ট হিসাবে নিয়ে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করছে। তার মানে এটা নয় যে সুয়ের সাথে সবাই জাতশত্রু রয়েছে বা ম্যান্ডির সাথে তার জাতশত্রু রয়েছে। কি হয়েছে সমস্যাটা হচ্ছে ম্যান্ডি এবং সুয়ের বন্ধুত্ব দর্শকরা মেনে নিতে পারছে না। এটা সুয়ের কাছে ভালো জিনিস, কারণ সু এখানে ভিউজ পাচ্ছে, কিন্তু ম্যান্ডির জন্য ভালো জিনিস নয়, কারণ ম্যান্ডির যে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে এবং নিজের ভালো যে নিজে বুঝবে না সেটা কিছু করার নেই। আর যাই হোক, কেউ এতটাও ওর জ্বলন হচ্ছে, আমি কারোর কথা বলতে পারবো না। আমার তো বিন্দু মাত্র জ্বলন হচ্ছে না, আমি বলেছি আগে যে ওকে দেখে জ্বলার কিছু নেই, ওকে দেখে কিছু জ্বলতে পারি না আমরা। ওর মধ্যে কিছু নেই যে ওকে দেখে আমি জ্বলবো, তাই না? কি আছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, বাদ দিলাম সে কথাটা। তো এই ভিতর টিনাকে নিয়ে আমি কিছু কথা বলতে বসেছি। সু যে কথাগুলো বলেছে আমি সে সেম কথাগুলো বলবো। তবে টিনার যে জীবনযাত্রা, টিনা যখন রাত্রি 2টোর সময় আইসক্রিম এনেছে। এবং কেন আইসক্রিমটা এনেছে এই কারণে যে ওর হচ্ছে মুড সুইং হচ্ছে, মানে পিরিয়ডস হয়েছে এবং এখন হচ্ছে মানে একটা আলাদা, যখন ইচ্ছে হচ্ছে কান্না করতে ইচ্ছা করছে, কখনো ইচ্ছে হচ্ছে হাসতে ইচ্ছা করছে, কখনো মন খারাপ করতে ইচ্ছা করছে, কখনো গুমড়ে থাকতে ইচ্ছা করছে। তো আমি বলি কি, এই যে মুড সুইং ব্যাপারটা না, তা এটা না ইদানিং খুব বেশি লক্ষ্য করতে পারছি, ভীষণ পরিমাণে লক্ষ্য করতে পারছি। তো ওর তো নিশ্চয়ই নতুন করে পিরিয়ডস হচ্ছে না, পিরিয়ডস তো বহুদিন আগের থেকে হচ্ছে। তো এই মুড সুইংয়ের ব্যাপারটা হঠাৎ করে ওর মুখ থেকে কেন বেরোচ্ছে? হঠাৎ করে এইটা একটা কন্টেন্ট হিসাবে ও নিয়েছে। কেন ওর মধ্যে আমি সেরকম কোনো লক্ষ্য করতে পারিনি। ওর পেট ব্যথা হতো, একটা চিনচিনানি হতো, গরম জলে হট ব্যাগ যেটা আছে সেটার হচ্ছে একটা নিত, সেটা আমরা আগেও 2-1বার দেখিয়েছে। এই যে মুড সুইংয়ের ব্যাপারটা, এটাকে আমি এত বারোয়া বা বড় করে তুলে ধরতে ওকে কোনোদিনও দেখিনি। কারণ
কারণ সেই জিনিসটাকে নিয়ে ও কন্টেন্ট তখন করতে চায়নি, এই মুহূর্তে কন্টেন্ট করতে চেয়েছে এবং এই ব্যাপারটাকে নিয়ে কন্টেন্ট করতে চেয়েছে এবং ভীষণ হাস্যকর একটা কন্টেন্ট সে করে বসেছে। এবং যে কথাগুলো বলেছে সেই কথাগুলোকে একটাকেও আমি মেনে নিতে পারলাম না এবং একটাকেও আমি গ্রহণযোগ্য মনে করতে পারলাম না। আমি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে, তবে এটা চরম বাস্তব কথা যে এই যে রাত্রি 2টোর সময় নিয়ে এসে আইসক্রিম খাওয়া, বিভিন্ন ধরনের চিপস যেগুলো ওর শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর, ভীষণ 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 ক্ষতিকর, সেগুলো করা এবং রাত্রি 2টোর সময় দিল্লির মতন জায়গাতে ডেলিভারির বয়ের কাছ থেকে গেট খুলে খাবার নেওয়া, একা, যেখানে একা থাকে, যেখানে গার্জিয়ান বলতে কেউ নেই ওর, দিল্লির মতন জায়গাতে মানে ভীষণ অধ্যত্তপনা দেখাচ্ছে, ভীষণ 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 অধ্যত্তপনা দেখাচ্ছে এবং ভীষণ মানে কি বলবো ভয় ডরহীন একটা জীবনযাত্রা সে দেখাচ্ছে। মানে এটাকে কোনো মতে কোনো ভদ্র পরিবারের মেয়ে, কোনো ভদ্র পরিবারের বৌমা বা কোনো ভদ্র পরিবারের কিছু মানা যায় না। কারণ আমরা জানি যে মানুষের দরকার হতেই পারে, এমার্জেন্সি পারপাস দরকার হতে পারে, এমার্জেন্সিতে কোনো জিনিস আমাদের দরকার হতে পারে, সেটা ওষুধপত্র, এমার্জেন্সি কিছু, রাতে 2টোর সময় তো এমার্জেন্সি হওয়ার কথাই নয়। যদিও এমার্জেন্সি কারণে কোনো কিছু দরকার হতে পারে, তাহলে আমরা এক আধ দিন তখন কখন এই কাজটা করতে পারি, যখন বাড়িতে আমার লোক থাকবে, বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকবে, বাড়িতে ওই পুরুষ মানুষই সেটা যে ডেলিভারি দিবে এবং পুরুষ মানুষটা সেটা পিক আপ করবে আর কি। মানে এই যে ওর রাত্রেবেলার যে জীবনযাত্রা দেখাচ্ছে, রাত্রেবেলা 2টোর সময় হঠাৎ করে ওর মনে পড়েছে ওর কেমন আইসক্রিম খেতে হবে, সত্যি সত্যি এটাকে গ্রহণযোগ্য নয়, সত্যি সত্যি। এবং তোমরা বলতে বসো না যে প্লিজ যে ও তো আইসক্রিম খেয়েছে, এমন কি হয়েছে, তোমরা খাওয়ার উপরে লোভ দিচ্ছ। না, খাওয়ার উপরে লোভ দিচ্ছি না, ও সারাদিন ধরে খাক, আমার দেখার দরকার নেই। শরীরটা ওর অসুস্থ ও হবে। আমি বলতে পারি শুধুমাত্র তুই এত খাস না, তোর শরীরটা অসুস্থ হবে, তুই ওখানে একা থাকিস, তোর শরীরের দিকে নজর দিতে হবে। বেশি খেলে মানুষ বেশি বাঁচে না, মানুষ কম খেলেই বেশি বাঁচে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, তারপরেও ও যদি মনে হয় ও আইসক্রিম খাবে, চিপস খাবে, অনেক দিন কিনেছি, অনেক খেয়েছি, আমি তো কমপক্ষে কোনো দিনও আঙ্গুল তুলিনি। আজকে কেন আঙ্গুল তুলছি, কেন ডেঞ্জার জোনে রয়েছে, ও একটা বিপদের সম্মুখীন হতে চলেছে আমার মনে হয়। এরকম উদ্ধত্তপনা দেখালে পরে ও যে কখন কি হবে আমি বলতে পারছি না। রাতে 2টোর সময় একটা ডেলিভারি বয়ের কাছ থেকে খাবার নেওয়া, আমি তো একদমই সেটাকে সাপোর্ট করতে পারলাম না, এবং ভীষণ আমার খারাপ লেগেছে ব্যাপারটা। আচ্ছা, এবার হচ্ছে স্বাধীনতার ও আমার মনে হয় স্বাধীনতার ডেফিনেশনটাই ও ভুলে গেছে, একদম ভুলে গেছে। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা দুটোর মধ্যে অনেক তফাৎ। স্বেচ্ছাচারিতা এবং স্বাধীনতার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তবে এই তফাৎটা শুধুমাত্র একটা রেড লাইনের মতন, মানে এইদিকে স্বাধীনতা আর এই পাশে স্বেচ্ছাচারিতা, এটা হালকা রেড লাইন রয়েছে। আমাদের বুঝে নিতে হবে আমি পা যে বাড়াচ্ছি সেটা কি আমাকে স্বাধীনতা বলছে নাকি আমার স্বেচ্ছাচারিতা বলছে, এটা মেনে নিতে হবে। ওর কথা হিসাবে যারা সংসার করে, যারা বিবাহিত জীবন কাটায়, যারা ছেলে মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে সংসার কাটায়, তারা নাকি স্বাধীনতা পায় না। এবং ও যেটা করছে সেটাকে স্বাধীনতা বলা হয়, তার কারণ ও এখন ইনকাম করছে, ও নিজের ইচ্ছা যা ইচ্ছে তাই খেতে পারছে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারছে, ওকে বলার কেউ নেই, ওকে টোকা কেউ নেই। এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতার ওর মানেটাই আলাদা করে ফেলেছে। স্বাধীনতার মানেটাই ও যে বললাম স্বেচ্ছাচারিতা করে ফেলেছে। আমি যখন যা ইচ্ছা করব এটা একটা স্বেচ্ছাচারিতা। স্বাধীনতা আমি আমার দায়রা মেনটেন করে যা ইচ্ছে তাই করব, আমার দায়রা মেনটেন করে, আমি আমার সীমারেখা লঙ্ঘন করব না। তুমি যেটা করেছো তোমার সীমারেখা লঙ্ঘন করেই তুমি এটা স্বাধীনতাটা তুমি বলছো, স্বেচ্ছাচারিতাকে স্বাধীনতা বলছো, এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা এবং আমি আমাদের সীমারেখার মধ্যে রেখে কিন্তু সেই ব্যাপারটা করছি। এবার তোমরা ব্যাপারটা বুঝতে পারছো না, দেখো তোমাদের একটা ব্যাপারটা বুঝিয়ে দিই। যেমন ওর বাড়িতে ওর ভাই বউ রয়েছে, ওর ভাই বউ কি স্বাধীন নয়? ওর ভাই বউ মানে ওর দাদার বউ, মানে ওর বৌদি, ওর বৌদি কি স্বাধীন নয়? বৌদি কি শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে নিয়ে সংসার করছে না? তার মানে বলতে পারি যে ওর বৌদি ওখানে ঘুটকে মরছে, বৌদির কোনো স্বাধীনতা নেই, এটা কি বলতে পারি? না, কিন্তু সে না, বৌদি প্রত্যেকটা জিনিস স্বাধীনভাবে এনজয় করছে, আনন্দ করছে, কিন্তু একটা সীমারেখার মধ্যে থেকে, যেমন আমি সংসার করছি এবং আমি স্বামী পুত্র সন্তানকে নিয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, আমি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার করছি। তার মানে কি আমি স্বাধীন নই? অবশ্যই আমি স্বাধীন, কিন্তু কখন স্বাধীন? আমি আমার নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ, তারপরেও আমি স্বাধীন। এটাকে স্বাধীনতা বলে। মানে আমি আমার শ্বশুরবাড়িতে থেকেও আমার মনে যেটা ইচ্ছে আমি সেটা করতে পারি এবং সেটা উচ্ছৃঙ্খলপনা নয়।
সেটা উচ্ছৃঙ্খলপনা নয়, সেটা হচ্ছে শুধুমাত্রই আমার স্বাধীনতা, যে আমার পারমিশন আছে যে তোমার যেটা ইচ্ছে তুমি তখন এনে খেতে পারবে, তোমার যখন ইচ্ছা তুমি সেটা করতে পারবে, কিন্তু দায়রা থেকে। যেমন আমি যদি আমার স্বামীর ঘরে থেকে এখন বলি রাতে 2টোর সময় আমি আইসক্রিম খাবো, সেটা আমাকে সম্ভব নয়। এখন ব্লিঙ্কেটে এনে আমি রাতে 2টোর সময় আইসক্রিম খাবো না, কারণ কি আমার যদি আইসক্রিম খাওয়ার ইচ্ছে, তাহলে আমার মুড যদি, আমি জানি আমার পিরিয়ডস হয়েছে এবং আমার মুড সুইং হবে, তাহলে আমার এই আইসক্রিমটা আগেই আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে এসে রেখে দেবে এবং আমি রাত্রেবেলা যদি ইচ্ছে আমি খেয়ে নেবো, সমস্ত কিছু থাকবো। এটা হচ্ছে স্বাধীনতা। মানে আমার ইচ্ছে হচ্ছে যা যা জিনিস আমি সব কিছুই পাচ্ছি, অথচ আমি একটা নিয়ম দায়রা এবং সীমারেখার মধ্যে থেকে সব কিছু পাচ্ছি। স্বামী স্ত্রী সংসার করবে এবং পুত্র সন্তানকে নিয়ে, কন্যা সন্তানকে নিয়ে সুন্দর করে সংসার করবে, তার মধ্যে থেকে যেই স্বাধীনতাটা উঠে আসবে সেটাকেই স্বাধীনতা বলে। স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলপনা নয়। যেটা টিনা করছে সেটা হচ্ছে উচ্ছৃঙ্খলপনা। বুঝতে পেরেছো? যাই হোক, ওর কথা হিসেবে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে ঘুরবো, আনন্দ করব, যা ইচ্ছে তাই খাবো, যেখানে ইচ্ছে সেখানে যাব, আমার যখন যে মুড হবে সেটা আমি করব। এটাকে ও স্বাধীনতার সংজ্ঞা দিচ্ছে। আমাদের কথা হিসেবে স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকবো, পরিবারের মধ্যে থাকবো, আবদ্ধ থাকবো, তারপরেও আমার যা ইচ্ছে আমি তাই করব। এটাকে আমি স্বাধীনতা বলছি, ওটাকে আমি স্বেচ্ছাচারিতা বলছি। বুঝতে পেরেছো? দেখো, একটা সিস্টেম প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে এবং আমাদের পৃথিবীটাও একটা সিস্টেমের মধ্যেই চলছে। কিন্তু রাত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে আমাদের হিসেবে, কিন্তু সূর্যটা অন্যদিকে উঠছে। আমাদের হিসেবে সূর্যটা ডুবে যাচ্ছে, আমাদের ভারতবর্ষে সূর্যটা ডুবে যাচ্ছে আর রাত হচ্ছে, এবং ওখানে আবার কিছু ঘন্টা পরে আবার সূর্য উদয় হচ্ছে, তার মানে এটা সকাল হচ্ছে। তার মানে এটা একটা নিয়ম কানুনের মধ্যে চলছে। আমরা যখন বাচ্চা কাচ্চারা জন্ম দিই এবং যখন ওদেরকে কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ হতে বলি বা আমরা চাই ওরা নিয়ম শৃঙ্খলা শিখুক, তার জন্য আগেকার দিনে ছিল গুরুকুল, এখনকার দিনে হচ্ছে স্কুল। স্কুল মানে ডিসিপ্লিন, স্কুলে যাওয়া মানে ডিসিপ্লিন হওয়া। স্কুল ইউনিফর্ম কিসের জন্য পড়ে? কেন? একটা ডিসিপ্লিনের মধ্যে, যে আমাকে সকালবেলা ঘুমের থেকে উঠতে হবে, আমাকে সকাল 10টার মধ্যে স্কুলে যেতে হবে। তার মানে একটা ছোট্ট বাচ্চার মনে ঢুকে গেছে আমাকে সকালবেলা অমুক সময় উঠতে হবে, তার মধ্যে আমাকে ফ্রেশ হতে হবে, ব্রাশ করতে হবে, খেতে হবে, তার মধ্যে 10টার সময় আমাকে ইউনিফর্ম পরে স্কুলে যেতে হবে এবং সেখানে আমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাকে আবার বাড়ি আসতে হবে, খেয়ে দিয়ে আমাকে একটু রেস্ট নিতে হবে। মানে এই যে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা চলছি, ছোটোবেলার থেকে আমাদের নিয়ম শৃঙ্খলাটা শেখানো হয়। কেন শেখানো? যাতে আমরা ভবিষ্যতে গিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন না করি, আমরা ভবিষ্যতে গিয়ে আমাদের জীবনটাও এরকম সুন্দর করে স্মুথলি নিয়ে যেতে পারি এবং একটা সীমারেখার মধ্যে দিয়ে চলে যেতে পারি। যেটা টিনা করছে সেটা নয়, যেটা বাড়িতে বসে প্রত্যেকটা গৃহবধূ করছে সেটা। আমি বলছি না যে টিনা ওখান থেকে বেরিয়ে এসেছে বা ওখানে থেকেছে, এরকম মানে এরকম কোনো কটাক্ষ আমি করছি না যে ওখানে থাকলে পরেই যে ও সর্বক্ষেত্রে দেখো, স্বাধীনতা এরকম করে পাওয়া যায় না, এটা চরম বাস্তব কথা। একটা সংসারে একটা মেয়েকে অ্যাডজাস্ট হতে 5 বছর সময় লাগে এবং অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন রয়েছে। এবং কিছু মানুষের মেন্টালিটি রয়েছে জঘন্যতম মেন্টালিটি, যেমন বেচুর মেন্টালিটিটা ভীষণ জঘন্যতম মেন্টালিটি। যেমন টিনা ওখানটায় সব কিছুই খেতে চাইতো, পেতো না, ওর ইচ্ছে মতন কিছু হতো না, ওর ইচ্ছে মতন কিছু পেতো না। এটা যেরকম জঘন্যতম একটা কাজ, সেটা শ্বশুরবাড়ির লোকদের কাছে শ্বশুরবাড়ির লোকরা জঘন্যতম কাজ করেছে, সেরকমই টিনা এখন যেটা কাজ করছে সেটাও একটা জঘন্যতম কাজ। দুটোকেই মানানো যায় না। ওই সময় টিনা যদি একটুখানি মানিয়ে নিতে পারতো বা ওই পরিবারের লোকজন যদি একটু ভালো হতো তাহলে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যেত। কিন্তু না পরিবারের লোকজন ভালো, না টিনা ওখানে অ্যাডজাস্ট করতে পেরেছে। 5 বছর তো টিনা অ্যাডজাস্ট করেনি? অবশ্যই করেছে, কিন্তু সেখান থেকে ওকে বঞ্চিত রাখা হয়েছে, যার ফলে আজকে টিনার এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা। কারণ ও ওই জায়গাটা তৈরি করতে পারেনি বা তৈরি হতে দেওয়া হয়নি। তবে মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে। আমাদের সমাজে 6টা বাড়ি 7টা বাড়ি খোঁজো, তার মধ্যে একটা বাড়ি তুমি পাবেই যার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে, পাবে। তার মানে কি ওই মানুষগুলো কি উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে? একদমই নয়। তারা যে নিয়মকানুন ছোটোর থেকে শিখে এসেছে, যেরকমভাবে চলে এসেছে ঠিক সেভাবেই চলবে, সেই নিয়মকানুনের মধ্যেই চলবে এবং জীবনটা ভীষণ সুন্দর। এবং জীবনটা তখনই সুন্দর হবে যখন তুমি সুন্দর জীবনযাপন করবে এবং দর্শকদের সামনে তুলে ধরবে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে ব্লগাররা। ব্লগারদের দেখে দর্শকরা কিছু শিখবে। ও উঠতি বয়সের বাচ্চারাও ব্লগিং দেখে, তারাও কিছু শিখতে চায়, তারাও কিছু করতে চায়। টিনার ব্লগ দেখে সত্যি বলো তো কোনো কিছু শেখার রয়েছে কি? আমার তো মনে হয় না শেখার রয়েছে, আমার তো মনে হয় না ব্যক্তিগতভাবে কোনো কিছু শেখার রয়েছে। ও ব্লগিং করতেই পারে,
ও ব্লগিং করবে, ও ইনকাম করবে, এটাতে সব থেকে খুশি হব আমরা সবাই যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি। কারণ একটা মেয়ে উঠে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে, এটাতে ভীষণ খুশি হব। কিন্তু কি বলতো, ও এই ব্লগিংয়ের নামে যে কী ছাতা মাথা করছে আমি বুঝতে পারছি না। ও জীবনটা নিয়ে পুরোপুরি ছিনিবেনি খেলছে। ও সুন্দর একটা নিয়মকানুনের মধ্যে চলুক না। একটা নির্দিষ্ট সময় ঘুমের থেকে ওঠা হবে, নির্দিষ্ট সময় একটা কাজ করা হবে, রান্নাবান্না করা হবে, ঘর গোছানো হবে, ঘরের কাজ হবে, প্রমোশন ভিডিও হবে, ঘর সুন্দর করে ঘর সংসার কীভাবে চালাতে হয় সেটা হবে, একটা ছোট্ট ঠাকুর ঘর পাতবে, সেখানে ঠাকুর পুজো হবে, সুন্দর করে সব কিছু চলবে। না যেরকম একটা লক্ষ্মীযুক্ত মেয়ে যেরকম করে সুন্দর সংসার করে, ঠিক সেইরকম করে সুন্দর একটা লাইফস্টাইল ও তুলে ধরবে এবং ভীষণ সুন্দর লাইফস্টাইল তুলে ধরবে। আমি এখানে না বললেই নয়, সেটা হচ্ছে পৃথি। কত একটা ছোট মেয়ে, আমি মনে করি পৃথি এবং টিনা সেম এজের। এত ভালো লাগে ওর ব্লগিং দেখতে, এত ভালো লাগে, মানে ওর মধ্যে নেগেটিভিটি নেই। ওর জীবন হেল হয়ে পড়ে রয়েছে, ওর জীবনের সর্বকিছু একদম উচ্ছন্নে গেছে, অথচ কি ডিসিপ্লিন, কি ডিসিপ্লিন এবং কি সুন্দর ব্লগ। আমি দেখে অবাক হয়ে যাই, ওই বাচ্চা একটা মেয়ে কি সুন্দর ব্লগ করছে, ঘুমের থেকে উঠছে টাইম টু টাইম, সকাল 9:30টার মধ্যে রেডি, তারপরে জিমে যাচ্ছে, আসছে, খাচ্ছে, রান্না করছে, স্কুল যাচ্ছে, নাচের ক্লাসে যাচ্ছে, আসছে, আবার রান্না বান্না, বাজার করা, সব দেখাচ্ছে, কি সুন্দর ভিডিও এডিটিং, হাসি ঠাট্টা ইয়ার্কি সমস্ত কিছু দেখাচ্ছে। মানে কি সুন্দর ব্লগ, না দেখলে তুমি বিশ্বাস করবে না। সেখান থেকে অনেক কিছু শেখার রয়েছে, ওর কাছ থেকে পজিটিভিটি পাওয়ার রয়েছে। এরকমই পজিটিভিটি আমরাও চাচ্ছিলাম টিনার কাছ থেকে পাই, কিন্তু না, টিনার ওই একটা খাওয়া, ওই ঘুম, ওই দাদার বাড়ি, ও দাদার বাড়িতে গিয়েও ঘুম এবং ব্লগিংয়ের নামে দর্শকদের ঠকানো, এছাড়া আর কিছুই করা হচ্ছে না, কিছুই পাচ্ছি না ওখান থেকে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকু বলার ছিল। টাটা।